Carlo Alberto on the right, and it's four! And fitting that Carlos Alberto, the skipper. গ্যালারিতে যখন প্রিয় দলের জয়ে উল্লাস চলে, পর্দার আড়ালে তখন খেলা হয় অন্য কিছুর। সেখানে বল থাকে না, লড়াই হয় ক্ষমতা আর জাতীয় স্বার্থে। বলা হয় খেলার মাঠে রাজনীতি টানতে নেই, কিন্তু গত 100 বছরের ইতিহাস বলছে এই দুটো জিনিস আসলে কখনোই আলাদা ছিল না। 1934 সালের বিশ্বকাপ এর সবচেয়ে বড় প্রমাণ। ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি পুরো টুর্নামেন্টকেই বানিয়ে ফেললেন ফেসিবাদের এক বিশাল বিজ্ঞাপন। তার সরাসরি নির্দেশে ইতালির ফুটবল ফেডারেশন যে কোনো মূল্যে বিশ্বকাপ জেতার ছক কষে। মুসোলিনি শুধু ভালো দল গড়েননি, রেফারিং থেকে শুরু করে প্রতিপক্ষকে প্রভাবিত করার সব ব্যবস্থাই তিনি করেছিলেন। স্পেনের বিপক্ষে ইতালির রুক্ষ খেলায় একের পর এক স্প্যানিশ খেলোয়াড় আহত হন। রেফারিং নিয়েও ছিল তীব্র বিতর্ক। ঠিক 2 বছর পর বার্লিন অলিম্পিকে একই কাজ করেন অ্যাডলফ হিটলার। নাৎসি জার্মানির চ্যান্সেলর হিসেবে তিনি অলিম্পিককে বেছে নেন জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ হিসেবে। পুরো স্টেডিয়াম ঢেকে ফেলা হয় স্বস্তিকা চিহ্ন আর নাৎসি প্রচারণায়। আন্তর্জাতিক বয়কটের ভয়ে তারা সাময়িকভাবে ইহুদি বিদ্বেষী ব্যানারগুলোকে সরিয়ে ফেলে। কিন্তু হিটলারের সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। অহংকারটা ভাঙেন জেসি ওয়েন্স, আমেরিকার এক কৃষ্ণাঙ্গ অ্যাথলেট। পরপর 4টি স্বর্ণপদক জিতে তিনি প্রমাণ করেন শ্রেষ্ঠত্ব কোনো নির্দিষ্ট বর্ণের সম্পত্তি নয়। History remembers Jesse Owens' 4 gold medals and Olympic first as a triumph over the myth of Aryan supremacy. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খেলাধুলা হয়ে ওঠে ঠান্ডা যুদ্ধের অন্যতম হাতিয়ার। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অলিম্পিকের পদক তালিকাকে দেখত আদর্শগত লড়াই হিসেবে। কার চেয়ে কে বেশি শক্তিশালী সেটা প্রমাণের জায়গা হয়ে ওঠে এই ক্রীড়া আসরগুলো। কখনো কখনো এই খেলার মাঠই আবার যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। 1969 সালে হন্ডুরাস আর এল সালভাদরের মধ্যকার যুদ্ধটি ফুটবল যুদ্ধ নামেই বেশি পরিচিত। দুই দেশের মধ্যে আগে থেকেই ভূমি আর অভিবাসন নিয়ে চরম উত্তেজনা ছিল। 3 লাখ সালভাদরীয় অভিবাসীকে তখন হন্ডুরাস থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক এমন এক বারুদ ঠাসা সময়ে 1970 বিশ্বকাপের বাছাই পর্বে মুখোমুখি হয় এই দুই দেশ। প্রথম লেগে হন্ডুরাস জয়ের পর দ্বিতীয় লেগে এল সালভাদরে গিয়ে হন্ডুরাসের খেলোয়াড়দের সাজোয়া জানে করে মাঠে যেতে হয়। এল সালভাদরে সেই ম্যাচ 3-0 গোলে জেতে। এরপর হন্ডুরাস জুড়ে দাঙ্গা শুরু হয়। কয়েকদিন পর এল সালভাদর বিমান হামলা চালায়। প্রায় 100 ঘন্টার এক পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। প্রায় 2000 মানুষ প্রাণ হারায় আর বাস্তুচ্যুত হয় প্রায় 3 লাখ মানুষ। ফুটবল এখানে শুধু খেলা ছিল না, দীর্ঘদিনের জমানো ক্ষোভ প্রকাশের একটা পথ ছিল মাত্র। ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশদের কাছে হারার ক্ষত তখনও আর্জেন্টাইনদের মনে তাজা। ঠিক সেই সময়ে 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে সামনে পায় আর্জেন্টিনা। ম্যারাডোনা করলেন সেই বিতর্কিত হ্যান্ড অফ গড গোল, আর তার ঠিক 4 মিনিট পরই শতাব্দীর সেরা গোল। ম্যারাডোনা পরে অকপটে স্বীকার করেন ওটা শুধুমাত্র ফুটবল ম্যাচ ছিল না, ছিল ফকল্যান্ড যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি এক ধরনের প্রতিশোধ। 2018 সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডের কসোভো বংশোদ্ভূত খেলোয়াড় গ্রানিতো জাকা আর জেরদান শাকিরিও প্রায় একই কাজ করেন। গোল করার পর তারা 2 হাত দিয়ে ডাবল ইগল চিহ্ন দেখান, যা ছিল আলবেনীয় জাতীয় পরিচয়ের প্রতীক। সার্বিয়ায় সেটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হয় এবং ফিফা তাদের জরিমানাও করেন। কিন্তু রাজনীতি সবসময় প্রতীকী ছিল না, কখনো কখনো তার রক্তাক্ত সন্ত্রাসেও পরিণত হয়েছে। 1972 সালের মিউনিখ অলিম্পিকে ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠী অলিম্পিক ভিলেজে ঢুকে 11 জন ইসরায়েলি অ্যাথলেটকে জিম্মি করে এবং পরবর্তীতে হত্যা করে। বিশ্বের কোটি কোটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি জানানোই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা চিরতরে বদলে যায় এরপর থেকেই, তবে প্রতিবাদের ধরন বদলায়নি। যেমন 2022 সালে কাতার বিশ্বকাপ, ইরানের খেলোয়াড়রা মাঠে নামলেন ঠিকই, কিন্তু নিজেদের জাতীয় সঙ্গীত গাইলেন না।
সংহতি জানালেন দেশের নারী অধিকার আন্দোলনের প্রতি। মাঠের লড়াই আবার কখনো কখনো শান্তির দূত হিসেবেও কাজ করে। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার ম্যাচটি হচ্ছে এর সবচেয়ে বড় প্রমাণ। 1979 সালের বিপ্লবের পর থেকে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। মাঠে নামার আগে ইরানি খেলোয়াড়রা মার্কিন খেলোয়াড়দের হাতে সাদা গোলাপ তুলে দেন। তারা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, যাকে বিশ্ব মিডিয়া ফুটবল ডিপ্লোমেসি হিসেবে আখ্যা দেয়। রাজনীতি যেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল, ফুটবলাররা সেখানে শান্তির বার্তা দেন। একবিংশ শতকে এসে রাজনীতি আর খেলাধুলার সম্পর্ক আরও সূক্ষ্ম হয়েছে। এখন যুদ্ধের বদলে ব্যবহার হচ্ছে সফট পাওয়ার। রাষ্ট্রগুলো বিশ্বকাপ বা অলিম্পিককে নিজেদের ভাবমূর্তি বদলানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 2014 সালে ক্রিমিয়া দখলের পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রাশিয়া। তার 4 বছর পর বিশ্বকাপ আয়োজন করে তারা নিজেদের আধুনিক, নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করে। শ্রম ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েও কাতার সফল আয়োজনের মাধ্যমে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করে। সৌদি আরবও ঠিক একই কৌশল অনুসরণ করছে। বিশাল ক্রীড়া বিনিয়োগ, বিশ্বমানের তারকাদের দলে ভেড়ানো এবং 2034 সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দেশটি নিজেদের বৈশ্বিক অবস্থান নতুনভাবে গড়তে চাইছে। ফিফা সবসময় নিজেদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ দাবি করে, কিন্তু তাদের ঘোষিত নিরপেক্ষতাও বিতর্কের ঊর্ধ্বে নয়। ইউক্রেনে আগ্রাসনের পর ফিফা এবং উয়েফা মাত্র কয়েকদিনের মধ্যেই রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি জানালেও ফিফা সেখানে নীরব থাকে। একই ধরনের আন্তর্জাতিক সংঘাতে ফিফার দুই রকম প্রতিক্রিয়া তাদের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। যেখানে কোটি মানুষের আবেগ আর আন্তর্জাতিক মর্যাদা জড়িয়ে থাকে, সেখানে রাজনীতিও ঢুকে পড়ে। কখনো সেটা প্রোপাগান্ডা, কখনো প্রতিবাদ, আবার কখনো কূটনীতির ভাষা হয়ে সামনে আসে। রাজনীতিবিদরা ট্রফিকে ব্যবহার করেন, স্বৈরশাসকরা স্টেডিয়ামকে বানান প্রচারণার মঞ্চ। কর্পোরেশনগুলোর কাছে খেলা শুধুই পণ্য। তবুও দিন শেষে মানুষের মনে থেকে যায় জেসি ওয়েন্সের 4টি স্বর্ণপদক, ম্যারাডোনার জাদুকরি গোল কিংবা দুই শত্রু দেশের ফুটবলারদের হাত মেলানো। ক্ষমতা আসে যায়, মুছে যায় প্রোপাগান্ডা, কিন্তু মহান খেলাধুলা শেষ পর্যন্ত মানুষেরই থেকে যায়। মৃন্ময় অমিত, যমুনা নিউজ।